তাহলে কবিগান কি ইক্ষুদণ্ড, একটা ছোট্ট শিশু যার দাঁত গজায় নাই তার যদি আখ খেতে দেয় হাট ফেল করে না? করে কিনা? করে। যেমন দাঁত না গজালে আখ খাওয়া যায় না, তেমনি জ্ঞান দন্ত না গজালে কবিগান শোনা যায় না, বোঝা যায় না। তাহলে কবি ভাণ্ড ইক্ষুদণ্ড গিলিলিয়ার সামনায় মহাজনের পাশে নিমিষে বসে সরসে চিবানো চাই। অর্থাৎ জ্ঞানের দাঁত দিয়ে কবির সত্তাকে চিবাতে হবে, জ্ঞানে অনুধাবন করতে হবে। অত সহজ না রে ভাই। 8 বার 4 বার কয়েক বার গুষ্টিশুদ্ধ খাওয়া তা না। তাহলে মতুয়া কি করে? হরি বল বল, হরি বল, হরি বল, আস্তে আস্তে। তারপরে কি দেখবেন, শেষকালে সবার কিন্তু প্রেম হয় না। প্রেম অর্থ সহজ না। শেষকালে আর একজনে হরিপল 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 বলতে বলতে শেষকালে দেখবেন তাও নাই, ঘন হরি 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 হরি, শেষকালে তাও থাকে না। হুম 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 করেন। হাসার কথা নয়, আমার হাসার কথা নয়। হরি বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। দেখেন নাই অজ্ঞান হয় না? আমি নিজের চোখে এমনও দেখেছি, হরিবল বলতে বলতে হরি বলতে বলতে অজ্ঞান হইয়া পড়ে আছে। ডাক্তার এসে চেয়ারে বসছে, সিগারেট ধরাইছে, তাই শালা বন্দি করো, মতো হইছো, বন্দি করো। উনি সিগারেট খাচ্ছে আর চেয়ারের তল দিয়ে পাছায় এইখানে ছেঁকা দেয়। 10-12 জায়গায় ছেঁকা দিল, ধোসা পড়ে যাবে। মতুয়া টের পায় না। ডাক্তার নাড়ি ধরছে, হাতের নাড়ি, নাড়ি নেই। বগলে নাড়ি ধরছে, নাড়ি নেই। নাকে তুলে ধরেছে, প্রাণের স্পন্দন নেই। ডাক্তার বলছে ইট ইজ ডেড, মারা গেছে, ফেলে দাও। সে লোকটা কি মারা যায়? আপনারা বলুন, মারা যায়? যায় না। কিছুক্ষণ পরে কানে গিয়ে আবার যখন হরিনাম দেয়, শোনেন যত জ্ঞানী দল এতক্ষণ যে অচেতন ছিল, যার নাড়ি পাওয়া যায় না, হরিবল বলে জয় হরিবল বলে উঠিয়ে দাঁড়ায়। তাই লোকটা ছিল কোন জায়গায়? এই লোকটা কোথায় ছিল বলুন আমায়? যার প্রাণের স্পন্দন নাই, প্রাণের ক্রিয়া নাই, নারীর স্পন্দন নাই, এই লোকটা কোথায় রইল? কোথায় গেল? শাস্ত্রে কি বলছে? মন্ত্র 15 পোয়া দেহ তরি, 14 পোয়া করলি সার, যে জানে 15 পোয়া বলাবার কথা শেখার। এই দেহটা কয় হাত? 3.5 হাত। মেপে দেখবেন আপনার হাতে আপনি 3.5 হাত, এই পর্যন্ত, এই কপাল পর্যন্ত। এর উপর 1 পোয়া গোপন আছে, 15 পোয়া কয়। আমি খুলি বলি, সবার ধারে নাম করতে করতে ধীরে ধীরে নামের ভেতরে ডুবে গিয়ে যখন ভক্তি রসে প্লাবিত হয়, শোনেন যত জ্ঞানী গেল, তখন এই জগৎ ছেড়ে চলে গেল। প্রেমের জগতে মানুষ নেয় আশ্রয়, প্রেমানন্দ হরি বলে প্রেম তরঙ্গে দুলে দুলে হরিনামে গিয়ে সেই নিত্যের দেশে যায়। হরির সাথে মিলন হলো, শোনেন যত জ্ঞানী গেল, সমাহিত অবস্থায় তথায় পড়ে রয়। সবাই করি বর্ণনা, এই যুগের ক্রিয়া তার থাকে না। তাহলে কখন অন্ধকার যায়? নাম করতে 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 যখন প্রকৃত ভক্ত সঠিক আলোর সন্ধান পায়, প্রেমের রাজ্যে গেলে পরে খুলে বলি তোমার ধারে দেহ আলোকিত হয়ে হরির গুণ গায়। এই জন্য মতুয়ারা এতবার নাম গায়। এই নামে আর একটা কাজ হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা পরিষ্কার বলছি, দেখবেন আপনাদের পাড়ায় যে মতুয়ারা সকাল সন্ধ্যায় লাফাইয়ে লাফাইয়ে, আপনাদের ভাষায় লাফাইয়ে লাফাইয়ে হরিনাম খায়, দেখবেন খুলে বলি সবার ঠাই তার একটারও কোনো রোগ নাই। আছে? পচা পান্তা খায়, শীত হইয়ে ঘুমায়, রোগ নাই। আর আপনি বসে বসে কৃষ্ণ নাম জপ করেন, হরিনাম জপ করেন, 2 দিন পরে সুগারে ধরে, তারপরে হাড় বোলা করিয়ে যায়। কত EMI বসে গেছে চিকিৎসায়, কত ইস্কনের বড় বড় সন্ন্যাসী তারা এখনো আছে বসি, বাইপাস সার্জারি করতে যায়। কিন্তু খুলে বলি সবার ঠাই দেখবেন কোন মতুয়ার বাইপাস সার্জারি নাই। কেন নাই? কেন গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিয়েছিল? কেন নাই? ওই যে নাম করে হরি হরি হরি
আপনার রামদেবের প্রাণায়াম দেখেছেন? কপাল ভাতি দেখেছি। আজকে তো অন্যরকম, যেমন অন্যরকম প্রশ্ন, এটা অন্যরকম আলোচনা করে যায়। রামদেব কপাল ভাতি করে দেখবেন, বসে বসে করে না। হ্যাঁ, এতে রামদেব বলছে কি হয়, কিডনি ভালো থাকে, লিভার ভালো থাকে, লাংস ভালো থাকে, হার্ট ভালো থাকে। কি করে? আমরা আপনাদের বাড়ি ভালো ভালো খাই, ভালো ভালো খাই, খাসির মাংস, কাতলা মাছ, বড় বড় রুই মাছ, চর্বিযুক্ত মাছ। এ খেলে কি হয়, কোলেস্ট্রল জমে। এখানে অনেক ডাক্তার আছেন, আর এই কেউটির তো বহুই ডাক্তার। আমার এই বাবাজি বঙ্কজ একজন ডাক্তার। তাহলে আমরা যখন ভালো ভালো না খাই, তখন আমাদের কি হয়, কোলেস্ট্রল জমে, তা হার্ট ব্লক করে দেয়। হার্ট বলতে কয়েকটা কি বুঝায়? তিনটে নাড়ি, মেইন তিনটে নাড়ি। এই মাথা থেকে পেছন দিয়ে দুটো নাড়ি এইখানে সে সামনে এসে একটা ভাগ হয়ে দুই দিক হয়ে যায়। অর্থাৎ বাম পাশে নেমে এইখানে ভাগ হয়ে এই বাম দিক দিয়ে দুই পাশ দিয়ে হাড়ের মধ্যে যায়, আর একটা নাড়ি এদিক দিয়ে গিয়ে এই বুকের মধ্যে দিয়ে হাড়ের মধ্যে যায়। এর মধ্যে আরো অনেক নাড়ি আছে, কিন্তু মেইন তিনটে নাড়ি। হাড় বলতে যা বুঝায়। কি হয়, আমরা ভালো ভালো খাই আপনার বাড়িতে, খাসির মাংস, কাতলা মাছ, বড় বড় পোনা মাছ। খাওয়ার পরে কি হয়, কোলেস্ট্রল জমে। কোলেস্ট্রল ওই যে তিনটে নাড়ি, ওই নাড়ির মধ্যে যে ছিদ্র থাকে, ওইখানে কোলেস্ট্রল জমে, নাড়ি গোলা কইয়ে যায়, মানে ফুটো বুঝে যায়। বুঝেছেন? যখনই ফুটো বুঝে যায়, তখন আস্তে আস্তে রক্ত সাপ্লাই হচ্ছে না। ওই যে হার্ট যে রক্ত সাপ্লাই দিচ্ছে এইভাবে, ওটার সাপ্লাই হচ্ছে না, তখনই হার্ট অ্যাটাক হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়, পরীক্ষা করে এনজিওগ্রাম করে বলে কি, তিনটাই ব্লক হয়ে গেছে। ডাক্তার করে বর্ণনা, বাইপাস সার্জারি করে ওই নাড়ি না পাল্টালে ছাতা একদিনও ঠেকবে না। কি করলো, বাইপাস সার্জারি করে প্লাস্টিকের নল লাগাইয়ে দিল। এর বাইপাস সার্জারি কয়। তাহলে খুলি বলি সবার পরে হয় কেন, ভালো ভালো খাই, মত ওদের নাই কেন? ওই যে উদ্দণ্ড নৃত্য করে হরিনাম গায়, হরি হরি হরি, ওর থেকে ধাক্কা দেয় নাভি থেকে। নাভি থেকে ধাক্কা দিয়ে কি হয়, বায়ু এবং রক্ত সঞ্চারিত হয়। কোথায় যায়, হাড়। আমাদের তিনটে নাড়ি হাড়ে ধাক্কা দেয়। হাড়ে ধাক্কা দিলে কি হয়, রক্ত চলাচল, অক্সিজেন চলাচল ধাক্কা সহিত করে। এর ফলে কি হয়, ওই যে কোলেস্ট্রল জমে, ওইটাকে রক্তের ধাক্কায় আর অক্সিজেনের ধাক্কায় ক্ষয় হয়ে যায়। এই জন্য খুলি বলি সবার ঠাই, মতু আর কোনো হাড়ের রোগ নাই, কিডনির রোগ নাই। কারণ যার যোগ্য ধ্যান ধারণা, যা কিছু বলো, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। খুলি বলি সবার দ্বারে প্রেমের বাজারে মানুষ যদি হরিনাম করে, নিরোগ হইয়ে হকে হরিগুলো গানে গায়, আপনাদিকে আছে যারা রোগ বালাইতে থাকে না, প্রেমানন্দ প্রেম তরঙ্গে তুলে মানুষ ভাসে প্রেমের আঙ্গিনায়। আমি খুলে বলি সবার ঠাই, এই জন্য গৌরাঙ্গের হরিনাম আমার হরিচাঁদের মুখে পাই। ও প্রশ্ন করেছিল এতবার টেবে, কারণ আমি অনেক কইয়ে গেল, আমি অন্তরে করি ধারণা বেশি বেশি বলবো। এরপর গৌরাঙ্গ মহাপ্রভুর হাতের লাঠি নিত্যানন্দ তিনবার করলো কেন, তা আমার জিজ্ঞেস করা, ওইখানে গিয়ে হবে কপাল করা, কোথায় কাছারি আর কোথায় কাঠমালা। এখন আমার ভাগিন হচ্ছে, তোর তো পাওয়া যায় না, ওর তো কিছু পাওয়া যায় না। যদি কিছু বলি তাহলে দোষ হবে আমার বোনের, তাই না? আমার নিজের বোনের পেটের ছেলে ওই রাজেন্দ্র সরকার আমারে প্রশ্ন করে, মামা মামা নিত্যানন্দ ভাইয়ের ভাবলো কেন দৌড়ের লাঠি, তা আমার দ্বারে শোনো কেন, ওই একটার দ্বারে যাও। ভাঙার কারণ আছে, নিতাই করেছে বর্ণনা, যে কোমল হাতে কঠিন দণ্ড মানায় না। আমার মনে আছে, ভাবো ভেঙে ফেলবো, শিলা সৈকতে আসার দিল, 3 খণ্ড হয়ে গেল, তাই না? শাস্ত্রে প্রমাণ আছে, কিন্তু কোথায় কোথায় যাবে সঠিক ব্যাখ্যা কোনো শাস্ত্র দেয় নাই। তবে আমি কইয়ে দিয়ে যাই, কোথায় যাবে 3 খণ্ড 3টি দণ্ড রূপে শাসন করছে। কোথায়? এখনো রাজদণ্ড, রাজার হাতে দণ্ড থাকবে, তাই বলছে রাজদণ্ড, যে সিংহাসনে বসে মহাশয়। তাই গৌরের 3.5 লাঠি 3 ভাগের 1 ভাগ, 5.5 হাত লাঠি 3 ভাগের 1 ভাগ, 100 হাত।
একটা রাজদণ্ডে যায়, আর একটা শাসনদণ্ড যা দিয়ে ম্যাজিস্ট্রেট জজ শাসন করে, আর একটা কোথায় যাবে? ভক্তদের হাতে। যে ভক্তেরা এই লাঠি দিয়ে নিজের হরিকে, নিজের শত্রুকে, দেহের মধ্যে যে শত্রুগুলো নয় এই শত্রুকে শাসন করে, খুলে বলি সবার ধারে, এই জন্য ছোটা বলে তাকে দিচ্ছে পরিচয়। আমি সবাই বলবো না, এর বেশি আর বলবো না। তাহলে মতুয়ারা কি করে? এটা নেওয়া উচিত ছিল কাদের জানেন? বৈষ্ণবদের। ওরা নেয় না, গেন্নায় ফেলাই দিছে। আমার মতুয়ারা ধরে নিছে, অন্তরে করে ধারণা যে গৌরাঙ্গের আদর্শ তো না রাখলে হবে না, তাই হরি ঠাকুর প্রত্যেকের হাতে লাঠি দিলেন। আর লাঠি দেওয়ার একটা কারণ আছে, আর মেইন কারণ কি জানেন? আপনার এখানে যশোরের লোক বেশি, ওরাকান্দি তো অনেকেই গেছেন, তাই না? গেছেন। আচ্ছা, ওরাকান্দি হরি ঠাকুর যখন এলো তখন 9 মাস জলের তলায় থাকতো না? হ্যাঁ, বিল অঞ্চলটা। ওই সময় যখন হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্ম দিলেন, হরিচাঁদকে সমাজ বন্ধ করলেন। সমাজ বন্ধ করেছিল। আপনাদের আসে জানা, দোকানদার সওদা দিত না, টাকা থাকলেও দিত না, শ্রাদ্ধ বিবাহে নিমন্ত্রণ দিত না, এদের দিত না। এরা এদের সঙ্গে সামাজিকতায় বসতো না, এদের খেয়া নৌকায় বার করে দিত না, এদের সারে উঠতে দিত না, এদের দেখলে পিটাতো। তাই প্রথম হরিচাঁদ ঠাকুর বলেন, এই জগতের যদি প্রকৃত আমার মানুষকে জাগাতে হয়, যারা আমার বিরোধিতা করে, খুলি বলি তোদের ধারে, এদের সাথে লড়তে হলে লাঠি নিয়ে লড়তে হবে সুনিশ্চয়। তাই হরি ঠাকুর কি দিলেন? লাঠি। প্রত্যেকে কেন লাঠি দিলেন? নিজের বাঁচার জন্য। মতুয়ারা গামছা পরে না? পরে তো। এই যে গোসাইরা গামছা পরে না, কেন পরে? ওটা একটা বিপ্লবের প্রতীক। কেন? যখন সমাজ বন্ধ দিল, চার পার হতে দিত না, এসে হরি ঠাকুরের কাছে বলছো, বাবা আর তো ওরাকান্দি আসতে পারবো না। কেন? ওই চারে উঠতে দেয় না। হরিচাঁদ করে বর্ণনা যে আমার সমাজের মানুষ ব্রাহ্মণের কথায় তোদের চারে উঠতে দেয় না, তোদের করি বর্ণনা, সেই চারে তোরা উঠবি না। বলে, বাবা কি করবো? গামছা নিয়ে আসবি, গামছা পরে সাতটাই পার হইয়ে ওরাকান্দি আসবি। খুলে বলি সবাতল, সেই গামছা পরে সাথে নিয়ে ওরাকান্দি গেল, আবার এলো। এই জন্য সেই থেকে গামছা প্রতীক, একটা বিপ্লবের প্রতীক। কিসের বিপ্লব? কুসংস্কারের বিপ্লব। কিসের বিপ্লব? অধিকারী বিপ্লব। কিসের বিপ্লব? সাম্যের বিপ্লব। আমার সাম্যের বিপ্লব শিখাই গেছে হরিচাঁদ গোসাই, যা পৃথিবীর বুকে কোনো ভগবান দেন নাই। সাধু সাধু। তোমারে করি বর্ণনা। এই জন্য লাঠির ওই নিশানা। মথুরা নিশান নেয় না। আমার সেগুলো প্রশ্ন ছিল না, যা প্রশ্ন করে ঠকানো প্রশ্ন, তো কবি জ্ঞান হয় না। কপাল পড়া প্রশ্ন করো ঠিক করে, যাতে আলোচনা করা যায়। আর যদি ঠকানোর ইচ্ছা থাকে, এখানে নয়, বৈঠকে বসবে, সেখানে হবে, কবি গানে নয়। ঠকানোর ইচ্ছা যদি প্রশ্ন করার ইচ্ছা হয়, বৈঠক কারে বসবা। তোমার যত শাস্ত্র আছে, আমি একা আছি, গুরুর কৃপাইকে বল। ঠকানো প্রশ্ন নয়। গুরুচাঁদ ঠাকুর নমসূত্র নাকি করেছিল, এলসি অ্যাওয়ার্ড 1890 সালে লিখে দিল নমসূত্র। কোথায় পাইছিস? এই কপাল পোড়া, কোথায় পাইছিস? রাজীবদ্বীপ সরকার। সব তথ্য আমার আলমারিতে জমা, সব তথ্য ব্রিটিশের রেকর্ড আমার আলমারিতে জমা। তোমার বাড়ি আছে? নাই। খুলে বলি সমাতলা 1873 সালে নমর আন্দোলন করেছিল দুটি বিষয়ের উপর। কি জানেন? নমর আন্দোলন করেছিল ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল এবং ঢাকা, কুমিল্লা, নোয়াখালী পর্যন্ত চলে গেছিল। এর সূত্রপাত কোথায়? মাদারীপুরের আমগ্রাম, চরণ সাবার বাড়ি। শুনে যাও ঘটনা কারে বলে। সে মাতৃশ্রাদ্ধ করেছিল চরণ সাবাও, অনেকে ট্যাপা কয়, চরণ ট্যাপা। মাতৃশ্রাদ্ধ করেছিল, সেই সময় কাঠ ছাপানো অনেক ধনাঢ্য ব্যক্তি নবসূত্রের মধ্যে। চরণ সাপাহ ব্রিটিশের রেকর্ডে আছে, চরণ সাপাহ রেকর্ডে আছে, ইংলিশে দেখা।
ব্রিটিশের রেকর্ড। আমি যেটা বলবো সেটা 100% খাঁটি, একটাও ভুল নয়, একটাও ভুল নয়। চ্যালেঞ্জ নিতে পারি, যত বড় যে হোক চ্যালেঞ্জ করতে পারি। চরণ সভা মাতৃশ্রাদ্ধ যখন করে গরিবী সবার দ্বারে সবাকে নিমন্ত্রণ দেয়। ব্রাহ্মণ, মুসলমান, কামার, কুমার, হাড়ি, মুচি, ডোম, তেলি, মাইশোদা, কোট, কাবালি, বারোজি সমস্ত জাতিকে নিমন্ত্রণ দেয়। গরিবী সভা হলো প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা রান্নার ব্যবস্থা ছিল। যার যার জাতি সেই রান্না করে খাবে। সবাই এলো, রান্না করে খেলো ভাই, কিন্তু ব্রাহ্মণ কায়েস্তরা আসে না। চরণ সভার রাগ হলো। শ্রাদ্ধের পরে স্বজাতি ভোজনের পরে গিয়ে গেল সেই ব্রাহ্মণদের কায়েস্তদের ধারে, ডাক দিয়ে বলো, আমি নিমন্ত্রণ করলাম, আপনারা এলেন না কেন? এত ভাত তরকারি মাটি হলো। বলে নে, তোরা হলো চারা, তোদের ডাকে আমাদের যেতে হবে নাকি? তোরা চারাল, অস্পৃশ্য, নিম্ন জাতি, তোদের পরিবর্তন না, তোদের বাড়ির অন্ন খেলে আমাদের জাত থাকবে না। এই বলে আমন্ত্রণ চিঠি ছিঁড়ে ফেলায়। চরণ সভার আগ হলো, বাড়ি না এসে সোজা মুকশিদপুর চলে গেল। মসলন্দপুর গ্রাম ছিল, যে মসলন্দপুর গ্রামের নামে এই মসলন্দপুর স্টেশন। ওই মসলন্দপুরে ছিল দ্বারকানাথ মন্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি। তার কাছে রাত্রেই চলে গেল, গিয়ে মনের কথা জানাইলো। বলছে, ব্রাহ্মণরা, কায়েস্তরা আমাকে অপমান করেছে, চিঠি ছিঁড়ে ফেলছে, আর বলছে আমরা অস্পৃশ্য সন্তান, ব্রাহ্মণরা আমাদের বাড়িতে এসে খেলে তাদের নাকি জাত থাকবে না। দ্বারকানাথ মন্ডল বলো, আমরা চাল করে দিলে তা খেতে পারো, গুড় তৈরি করে দিলে তা খেতে পারো, আমরা তো শাকসবজি তরি তরকারি করে দিলে খেতে পারো, আর আমাদের বাড়ি এসে রান্না করে খাবি অন্ন, তাতে দোষ। উচিত শিক্ষা দিতে চাই। শোনেন, যত জ্ঞানী দল পরের দিন সকালে দুইজন ওরা কান্দির পাশে পৈশুর চলে গেল। হরি ঠাকুর তখন জীবিত, গুরুচাঁদ ঠাকুর তখনও কোন আদর্শে প্রতিষ্ঠিত হয় নাই। হরিচাঁদ ঠাকুর মারা যাওয়ার 3 বছর পরের থেকে গুরুচাঁদের কর্মধারা আরম্ভ হয়। এর আগে তিনি করেন না। হরি ঠাকুর জীবিত ছিল, পৈশুর গ্রামে চলে গেল। ওখানে নীলমণি বিশ্বাস ছিল, তারা ডেকে নিল। আর যত বড় বড় লোক ছিল ইতিবৃত্ত ঘটনা জানায়, সবাই করে বর্ণনা। এর উপযুক্ত শিক্ষা না দিলে হবে না। মিটিং করে তখন হরিচাঁদ ঠাকুরের আদেশ ছিল, কথা নিবি, আন্দোলন করবি, নেতৃত্ব দিবি। 7 জনকে হরিচাঁদ ঠাকুর নির্বাচিত করেছিল, তোরা সামনে থেকে আন্দোলন করবি। চরণ সভা, দ্বারকানাথ মন্ডল, নীলমণি বিশ্বাস, রামচাঁদ বাক্সা, ভজনওয়ালা, পৈশুর, আর হলো যোধপুর, এই ইত্যাদি 5-6 গ্রামের 7 জন মিলে আন্দোলন আরম্ভ করে। বলি সবার ধারে ওরা সিদ্ধান্ত নিল, আমাদের বাড়িতে এসে আমাদের চাল রান্না, তরকারি রান্না করে খেলে যদি ব্রাহ্মণ কায়েস্তের জাত চলে যায়, আমরা অন্তরে করি ধারণা, আমাদের যদি এত দোষ, আজ থেকে ব্রাহ্মণ কায়েতকে কোনো পরিষেবা দেব না। চাল, ডাল, তরি তরকারি, নৌকা করানো, ঘর বানানো, লাঙল চাষা কিছু দেব না। দেখি সবারা কোন দিকে যায়। শোনেন, যত জ্ঞানী দল, 6 ফেব্রুয়ারি ঘোড়াপাড়ার হাট। আপনারা চেনেন ঘোড়াপাড়ার হাট? যোধপুরের দক্ষিণ দ্বারে ঘোড়াপাড়ার হাট। এখন যে গোপালগঞ্জে দক্ষিণ পাশে ঘোড়াপাড়া, এই ঘোড়াপাড়া তখন নাম ছিল না, নাম ছিল ঘোড়াপাড়ার হাট। বিখ্যাত, অর্থাৎ নিজরা বলতলি এর পশ্চিম দিকে বিখ্যাত ঘোড়াপাড়ার হাট। গোপালগঞ্জ থেকে 6 মাইল উত্তর বসে। এই ঘোড়াপাড়ার হাটে ঢেরা দিল যে, শোনো আমার নবসূত্র ভাই, তোমাদের গরিবার না, আজ থেকে কোনে ব্রাহ্মণকে, কায়স্থকে আর আমরা পরিষেবা দেব না। কেন? আমরা ধান সিদ্ধ করার সময় যদি কেউ কপ পড়ে যায়, তাহলে ধান সিদ্ধ করে ধান ফাটে না, আমার হা করে থাকে না, ফেটে হাওয়াই যায় তো। আচ্ছা, যদি ওর মধ্যে কপ যায়, শুকানোর পরে শুকাই গেলে চালের মধ্যে থাকে না? কি থাকে? থাকে। কিন্তু আমরা চাল করে দেবো, আমার মা বোনেরা চাল করে ঢেকিতে সেটে যখন নিয়ে যাবে ব্রাহ্মণের ধারে, ওরা গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেয়। আমরা অন্তর করি ধারণা,
আজ থেকে কোনো পরিষেবা, খাবার দাবার, শাক সবজি, কাজ বাস, ঘর ছাওয়া, বেড়া, নৌকা, জমি জমা, চাষ কিচ্ছু করব না। যদি কেউ করে, ভেড়া দিয়ে বলছে 6 ফেব্রুয়ারি ঘোড়াপাড়া হাটে, যদি কেউ এই নির্দেশ অমান্য করে, কেউ যদি ব্রাহ্মণের কায়স্থদের ঘরে এই কাজ করে, উচিত শিক্ষা দিতে চায়। খুলে বলি সভা কেন বন্ধ হয়ে গেল। আর কোন পরিষেবা ব্রাহ্মণ কায়স্থ থেকে নমুনা দিচ্ছে না। এখন নমুনা না তো ভাত ফুটে না। চাল করবে কারা? নমুনা। তরকারি বানাবে কারা? নমুনা। পূজার দ্রব্য বানাবে কারা? নমুনা। গুড় তৈরি করবে কারা? নমুনা। না, হাল চাষ করবে কারা? নমুনা। ঘরের সাইবে কারা? নমুনা। বেড়া বাঁধবে কারা? নমুনা। নৌকা বানাবে কারা? নমুনা। আমরা দিকে রাস্তা নমুনা হলে এক সালাও চলতে পারে না। যখন বন্ধ হয়ে গেল, নমুনা করে বর্ণনা একটা আমরা পরিষেবা দেব না। ওদের ঘরের প্যালপিটিশন আরম্ভ হলো। ঠাকুর পূজা দেবে কি দিয়ে? ঘোড়ার ডিম নাই, শাকসবজি নাই, তরি তরকারি নাই, চাল ডাল নাই, খাবে কি? ওরা তো দান মানতে পারে না। ওই যে বাউনের বউ না, ও যে কি ঢেমনি, চালও মানতে পারে না। হ্যাঁ, চালও মানতে পারে না। বন্ধ হয়ে গেল 6 মাস। ব্রাহ্মণ কায়স্থের জমি ফলা ছিল, চাষ হয় না। ওরা বিপদে পড়ে ফরিদপুরের ম্যাজিস্ট্রেট কাছে অ্যাপ্লিকেশন করে, নমদের শিক্ষা দিতে হবে। ম্যাজিস্ট্রেট করে বর্ণনা, কেন নমরা? ওরা তখন বলতো চন্ডাল, চন্ডালরা কেন তোমাদের কাজ করবে না? এ তো আমরা জানি না, আমরা কি বিচার করবো? হয় না, ওদের পিটনি ভিলেজ দিয়ে পুটাতে হবে। ম্যাজিস্ট্রেট করে বর্ণনা, আমি সরজমিনে না গিয়ে বুঝবো না। ম্যাজিস্ট্রেট সরজমিনে চলে এলো, দেখে মাঝে মধ্যে ধান, মাঝে মধ্যে ফলা জমি, ধান নাই। 18 মাসে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, এই ধানালা জমি কার? কয় দেবাশিস মন্ডল। পাশের ওই জমি কার? কয় যোগীনাথ ভট্টাচার্য। কই জমি আফলা কেন? কয় চাড়ালদের বাড়ি, ওদের চাল, ওদের ভাত, তরি তরকারি সেবা করা যায় না, তাই সব বন্ধ, কোনো কাজ করবে না। ও তাই? করো না কেন? আমরা বিচার চাই। কি বিচার? সাম্যের অধিকার চাই। আমরা সাম্যের অধিকার চাই। আর কি? ওরা বলছে আমার মা বোনরা, আমাদের লোক নাকি জেলখানায় মেথরের কাজ করে, আমাদের জেলখানার মেথরের কাজ বন্ধ করতে হবে, নতুবা কোনো পরিষেবা আমরা ব্রাহ্মণ কায়ককে দেব না। ম্যাজিস্ট্রেট করে বর্ণনা, এ তো আমি মীমাংসা করতে পারবো না। চলে গেল কোথায়? কমিশনার কাছে, ঢাকা ডিভিশন কমিশনার কাছে রিপোর্ট দিল, এই ঘটনা। কমিশনার পাঠালো কার কাছে? আইজির কাছে। আইজি জানালো কাকে? বাংলার গভর্নরকে। বাংলার গভর্নর নির্দেশ দিল, কথা না, এই তদন্ত করে সঠিক তথ্য আমারে জানাও। তখন কমিশনার, কলকাতা যে কমিশনার, সেই কমিশনার এই হাবড়া থেকে পাঞ্চি নৌকায় করে সরজমিনে যায়। 36 দিন বসে এইটা সরজমিনে পরীক্ষা করেছিলেন। নমরা দাবি করেছিলেন কি? হরিচন্দ্রের কথা মতো তোরা কথা নিবি, যদি সরজমিনে আসে স্কুল চাইবি। তখন প্রত্যেকে বলেছিল, তোমরা এই ধর্মঘট কেন করেছ? শান্তিপূর্ণ ধর্মঘট, যে ধর্মঘটে কোনো রক্তপাত হয় না। কিসের ধর্মঘট? ইকুয়ালিটি। কিসের ধর্মঘট? ডিগনিটি, অর্থাৎ মর্যাদার লড়াই। এই মর্যাদার লড়াই লড়েছিল সরেন্দ্র জ্ঞানী ধর। বাংলার গভর্নরের এই খবর ইংল্যান্ডে পৌঁছে গেল। যথাযোগ্য ব্যবস্থা নিতে ইংল্যান্ড থেকে নির্দেশ দেয় ভাইসরয়কে, দিল্লির ভাইসরয়। তখন দিল্লি হয় নাই, কলকাতা। ভাইসরয়কে খবর দিল। ভাইসরয় বাংলার গভর্নরকে বলেছিল, বাংলার গভর্নর কমিশনারকে পাঠাইল। কমিশনার হাবড়া থেকে বাঞ্চি নৌকায় করে সারা যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুরে ঘুরে তথ্য নিল। সেই তথ্য আমার কাছে আছে। আমি মনোরঞ্জন সরকার হয়ে বলছি, সেই তথ্য আমার কাছে আছে। কি রিপোর্ট দিয়েছিল? যদি কারো প্রয়োজন হয় আমার বাড়ি গিয়ে নিয়ে আসবেন, সেই তথ্য আমার কাছে আছে। খুলে বলি সভা তল, এরা কিসের লড়াই করেছিল? ডিগনিটি, ইকুয়ালিটি, সাম্যবাদ, আত্মমর্যাদা, আত্মসম্মান, এই লড়াই করেছিল। খুলে বলি সভা তল।
শোনেন, যত গেলি গেল, ওই রিপোর্ট যখন নিয়ে আইজিকে দিল, আইজি সরকারকে পাঠায়, সরকার করে বর্ণনা, আজ থেকে আর কোনো নমকে জোর করে, নমসূত্রকে জোর করে মেথরের কাজ করানো যাবে না। ব্রিটিশ সরকার তখন বলেছিলেন, কি বলেছিলেন, যে আমাদের হাতে যে আইন আছে, যে জেলখানায় জোর করে মেথরের কাজ করানো যাবে না। আগে আমাদের জোর করে মেথরের কাজ করাতো, জানেন করাতো কাদের নির্দেশে? বাউন কায়েতের নির্দেশে। কেন? উচ্চপদক কর্মচারী তো ওরা, ওদের নির্দেশে আমাদের দিয়ে মেথরের কাজ করাতো। 7ই জুন 1873 বাংলার গভর্নর এলসি সই দিলেন, আজ থেকে কোন নবকে আর জেলখানায় মেথরের কাজ করানো যাবে না। এটা পাশ হলো কবে? 10ই জুন। আমার কাছে তথ্য আছে, এটা নমশূদ্র লেখার টাইটেল নয়। নমশূদ্র কবে হয় জানো? ওই 1873 সালে আর একটা আন্দোলন হয়েছিল 1873 সালে। সেটা কি? এটা নভেম্বরে আন্দোলন হয়েছিল 1873। এটা গেল কবে? 1872-এর শেষ ভাগ থেকে 1873 সাল। আর এই যে নমসূত্রের জন্য যে আন্দোলন করেছিল, এটা কবে? 1873 সালের নভেম্বরে। শোনো, আন্দাজে কইয়ে না 90 সালে এলসি কে বাংলার গভর্নর, তিনি সিল দিয়েছিলেন কিসের উপরে? তিনি করলেন বর্ণনা, আজ থেকে কোন নবজাতিকে আর ছেলে মেথরের কাজ করানো যাবে না। এইটা দিয়েছিলেন কবে? 7ই জুন। পাশ হলো কবে? 10ই জুন। প্রথম চালু হলো কবে? কোথায়? প্রথম চালু হলো দার্জিলিং জেল। শোনো, চালু হলো। আর 1873 নভেম্বরে একটা আন্দোলন হয়, কি? চন্ডাল বিদ্রোহ, ওটাকেও বলছি চন্ডাল। আমাদের লিখে দিল 1871 সালে, লিখেছে আমাদের জাতির সামনে, কি লিখেছে? চন্ডাল। নমনা, নমজাতি নাই, চন্ডাল যখন লিখেছিল তখন এরা আন্দোলন করলো। হরিচাঁদ ডেকে বলল, ওই খরিগ্রামে ছিল বাবু রাজেন্দ্রনাথ মন্ডল। ব্রিটিশ সরকার তাকে বাবু উপাধি দেয়। এই বাবু রাজেন্দ্রনাথ মন্ডল নেতৃত্ব দিয়ে চন্ডালের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন জমা করে। কোথায়? রাইটার্স বিল্ডিংয়ে। তখনকার দিনে এই বাবু রাজেন্দ্রনাথ মন্ডল নেতৃত্ব দিয়ে যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি জায়গার যত নম ছিল, তারা অ্যাপ্লিকেশন করেছিল। সেই অ্যাপ্লিকেশনের ওজন কত হয়েছিল জানেন? 1.5 মণ। 1.5 মণ। তারা চেয়েছিল কি? হরিচাঁদের নির্দেশে চেয়েছিল শুধু নবজাতি, শূদ্র চাইনি। যখন আন্দোলন হলো, ব্রিটিশের কাছে অর্থ জমা পড়লো, বেকায়দায় পড়েছিল। এই যে মহেশ ন্যায় রত্ন, যিনি জাতিমালা করেছেন লিখন, ইনি গেট সাহেবকে হুঁশিয়ারি দিল, গেট সাহেব, অর্থাৎ সেন্সাস রিপোর্ট, এই নমস কেটে চন্ডাল লেখালো কিসে? সেন্সাস রিপোর্টে, আদম শুমারিতে। শুনে নিও, এটা কোন রেকর্ডে পাওয়া যাবে? এটা কোন জায়গায় পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে সেন্সাস রিপোর্টে। সেন্সাস রিপোর্টে লেখা হলো, অর্থাৎ জনগণনায় লেখা হলো চন্ডাল। এরা যখন আন্দোলন করে অ্যাপ্লিকেশন জমা দিল, ব্রাহ্মণরা বুঝতে পেল, গেট সাহেবকে হুঁশিয়ারি দিল, সেন্সাস অফিসারকে, যে চন্ডাল কেটে নম করা যাবে না। ওরা বুঝতে পারলো যে আন্দোলন হয়েছে, বেশি দিন তো রাখা যাবে না, গালাগালি দিয়ে তো রাখা যাবে না। ওরা কি করলো? 1881 সালে দ্বিতীয় জনগণনা ভারতবর্ষের বুকে। এই জনগণনায় কি লিখলো? আমাদের ডান দিকে লিখলো চন্ডাল, ব্র্যাকেটে লিখলো নমশূদ্র। এই যে প্রথম শূদ্র যুক্ত হলো। শুনে নাও তথ্যকারী করে, এই প্রথম 1881 সালে নমর পেশানে শূদ্র যুক্ত করে দেয়। কেন দেয়? ব্রাহ্মণ কায়িত্র অন্তরে ধারণা যে আন্দোলন হচ্ছে নমদের, এদের তো রাখা যাবে না, আগের থেকে শূদ্র যুক্ত করে রাখি। ওরা কি করলো? ব্র্যাকেটে শূদ্র লিখে দিল, নমশূদ্র। চলে গেল। এরপরে চারাও চলছিল,
চলতে 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 1907 সালে মিট সাহেবের দরবারে এক এক করে রেভলিউশন দেয়। শোনেন যদি বেরিয়ে চলো 1909 সাল যখন এলো আবার রেভলিউশন দেয়, কাজ হয় না। এরপরে 1911 সালে আবার যখন রেভলিউশন দিল, আগেই যে লেখা ছিল নমর সঙ্গে শূদ্র যুক্ত করে দেয়। বিপদে পড়ে লেখবে কারা? বাউন কায়েকরা। ব্রিটিশ তো লিখবে না, কারণ ব্রিটিশ তো ভারতের জাতি সম্পর্কে জানে না। বাউন কায়েক যুক্তি করে তখন কি রাখে? চন্ডাল কেটে ব্রিটিশের কথায় ওরা নমর জায়গায় নমশূদ্র যুক্ত করে দেয়, যা গুরুচাঁদ ঠাকুরের ভারতবর্ষের বুকে প্রথম বিজয় করেছিলেন কে? আন্দোলন গুরুচাঁদ সহায়তাকে স্বীকার করেছিলেন মীর সাহেব। কোন সাহেবরা করেন নাই, কোন কায়েদ বাউন করেন নাই, করলেন কে? গুরুচাঁদ। এই জন্য গুরুচাঁদকে নমশূদ্রের পিতা করেন। তাই গুরুচাঁদ চেয়েছিলেন কি? শুধু নম, শূদ্র চাননি, কিন্তু ওরা আগের থেকে বুঝে শূদ্র যুক্ত করে দেয়। সঠিক তত্ত্ব বললাম, এর কোনো কাটনি হয় না, এর কোনো কাটনি নাই। মীর সাহেবকে ডাক দিয়ে বলে, অমিত আমাদের চন্ডাল শব্দ কাটা চায়। মীর সাহেব চলে গেল বাংলার গভর্নরকে বুঝানো, চন্ডাল একটা গালাগালি, এটা কোনো জাতি হয় না, জাতি হয় না। তাহলে কি করতে হবে? এদের নমজাতি লিখতে হবে। সহ্য বিচ্ছে মহতে যা নমজাতি, তারা ছিল একদিন রাজা। এরা সিন্ধু সভ্যতা করেছে, এরা মহাস্থাঙ্গর সভ্যতা করেছে, এরা পাঞ্জাবের সভ্যতা করেছে, এরা মিথিলা সভ্যতা করেছে, এরা গয়া সভ্যতা করেছে, এরা ভারতের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। যে 32টা বিশ্ববিদ্যালয় বাউনকে ধ্বংস করে, এদের দর্শন বাউনকায় কাজরা পড়াইয়ে দেয়। সেই সহ্য বিচ্ছে মহতে যা নমজাতি যারা এই নমজাতিকে গালাগালি দিয়ে রাখছে ব্রাহ্মণের তরয়। ব্রিটিশ সরকার ভাবে তাই গালাগালি মুছতে চাই। আমার গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনে চন্ডাল কেটে ওই যে নমর সাথে যে শূদ্র যুক্ত ছিল, যুক্ত করে নমশূদ্র পায়। গুরুচাঁদ করে পারবে না, তবু নমশূদ্র ওই অসুবিধা হবে না, চন্ডাল তো থাকলাম না। চন্ডাল কেটে নমশূদ্র হয় এই প্রথম। আর যা বলবে না রে, নমজাতি করতে গেলে শূদ্র কয় কি? যে কশ্যপের পুত্রকে কশ্যপ মুনি, এরা একটা ইতিহাস জানে। আজকে যে আলোচনা আমার হরিকথা কিন্তু হবে, আজকে ইতিহাস কি হবে? কারণ হরিকথা ধর্মকথা বলার প্রশ্ন একটাও করে নাই, একটাও করে নাই, সব ঐতিহাসিক আলোচনা। কি যেন বলতে গেলাম? হ্যাঁ, কাশ্যপ গোত্র, হ্যাঁ কশ্যপ মুনি। আচ্ছা, এই যে আমরা কশ্যপ মুনির দোহাই দিই, ইনি কত সালে জন্মেছে জানেন? হ্যাঁ, ইনি কত সালে জন্মায়? আর্যেরা ভারতে আসার 1000 বছর আগে এই যে কশ্যপ মুনি মারা যায়। শোনেন, চরম ধরে করিব না, গন্ডগোল করবে না। শোনেন, কাশ্যপ মুনি কবে মারা যায় জানেন? আর্যেরা ভারতে আসার 1000 বছর আগে কশ্যপ মুনি মারা যায়। মুনি আর ঋষি এক নয়, মুনি আর ঋষি কিন্তু এক নয়। ঋষি হলো আর্যদের যারা মনীষী, আর্যদের মনীষী তাদের বলে ঋষি। এরা কি করে? সোমরস পান করে, গোমাংস খায়, এরা হলো ঋষি। আর মুনি কারা? ভারতবর্ষের মনীষী যারা, এই নমজাতির মনীষী যারা, তাদের বলে মুনি। পরবর্তীকালে ঋষি আর মুনি গোলাইয়ে জল করে ফেলে দেয়। মুনি আর ঋষি এক নয়। কাশ্যপ মুনি, কপিল মুনি, এদের ঋষি বলে না, বুঝেছেন? এই কাশ্যপ মুনি মারা যায় কবে? আর্যেরা আসার 1000 বছর পূর্বে। আর পৈতা হয় কবে? পৈতা বাউনের পৈতা হয় কবে? খ্রিস্টপূর্ব 400 বছর আগে পৈতা হয়। এইবার আপনাদের কাছে বলছি ঐতিহাসিক ভাষায়। তাহলে আজ কাশ্যপ মুনির পুত্রকে লোমস, লোমস মুনির পুত্রকে উরুবান, কৃত্তিবান, তাই তো? আজুরে কথা, হ্যাঁ, এই নাকি সেই থেকে নাকি আমরা নম হয়েছি, পৈতা হয় না। এই পৈতেইছো কবে? গত পরশুদিন। পৈতার সৃষ্টি যে পরশুদিন। কেন পৈতা হলো জানেন? আর্যেরা যখন
ভারতবর্ষ দখল করতে চায়, একজোড়া কি হলো, একটা মিশ্র হয়ে গেল। অর্থাৎ ভারতীয় ওরা তো নারী নিয়ে আসে না, একজোড়া নারী নিয়ে আসে নাই। ওরা নারী গেলে কোথায়? ভারতীয় নারীকে চুরি করে নিয়ে গেছে। ঋগ্বেদে দেখবেন প্রমাণ আছে। ঋগ্বেদে একা কৃষি সমরাস পান করে, গোমাংস পান করে, ইন্দ্রকে গোমাংস খাওয়াইয়ে সমরাস খাওয়াই বলছে, হে ইন্দ্র কথা না, ওই যে শূদ্র, ওই যে অনার্য, ওই যে চন্ডাল, ওই যে দেশে নগরবাসী, ওদের ধন, ওদের নারী, ওদের গরু চুরি করে আনে, আমাদের দাও। ঋগ্বেদ নাকি ধর্ম, ওর মধ্যে ধর্ম নাই। ওর মধ্যে কি আছে? ভারতের মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি কি করে চুরি করে নেওয়া যাবে, তার সব কথা আছে ঋগ্বেদে। ওটা নাকি ধর্মগ্রন্থ। কয় কি ভগবান নিজে খুঁজে গেছে। আল্লাদের যারা জাগা সহে দেয় না। আজকাল আমাকে চোখ ফুটিছে, যা কবা ঠাউর বসায় তার আর চলবে না। হ্যাঁ, চলবে না। আমাকে যারা চাটাম দিয়ে না, ওই চাটাম দেবা না, পেছনে এখন তোমাদের অস্ত্র আমাদের হাতে হয়েছে। এই শাস্ত্র কিন্তু আমরা লিখি নাই, এই ইতিহাস আমরা লিখি নাই, তারা লেখছে ওরা। ওদের তালি ওদের শোধ দিয়ে যাবে, বুঝেছে? হ্যাঁ, একজনে চাটাম দিয়ে বাংলা দিচ্ছে, চাটাম দেয়। বউ করেছে বর্ণনা, অত চাটাম দিলে আজ থেকে তোমার ভাত দেবো না। ভাই কেন ভাত দিবি না কেন? আমার ভাত দিবি না কেন? কয় লোকে আবার চাটামির বউ কয়। আমার কাছে বলো দেখি, আবার যদি চাটামির বউ কয় তোমার ভাত দেওয়া যায় নাকি? কয় কি হলে ভাত দিবি? আগে চাটাম সব ফেলাই আসো, তারপরে ভাত দেবো। কয় দে তাহলে চিড়ে বাজে দে। বউ কয় চিড়ে বাজে দেবো কেন? কয় চাটাম ফেলতে যাবো না, নাই তো ভাত দিবি না। চিড়ে দে, ওই চিড়ে নিয়ে চাটাম ফেলতে যাই। বউ মনে মনে ভাবে যদি সত্যি চাটাম ফেলে তাহলে চিড়ে বাজে দিতে হবে। দোকান থেকে হাফ কিলো চিড়ে এনে একটু নুন জল দিয়ে মাখাইয়ে কড়াইতে দিয়ে ভেজে ওরে দিয়ে দিছে। ও গামছায় বাইন দিয়ে সকালবেলা ট্রেন ধরিয়ে শিয়ালদা গিয়ে ক্যানিং লোকাল ধরে ডাইরেক্ট একেবারে সুন্দরবনে চলে গেছে, বুঝেছে? সুন্দরবনে গিয়ে এক রাত্রে থেকে পরের দিন বিকেল 4টার সময় বাড়ি এসে হাজির হয়েছে। বউ দেখেই বলছে, কি ব্যাপার, মুখ শুকোই গেছে, বোধহয় কিছু জোটে নাই না? তাই না। আচ্ছা জোটে তো নাই বুঝলাম, চাটাম সব ফেলাই আইছো? কয় সব ফেলাই গেছি। বই কয় একটাও নাই? কয় না একটাও নাই। কয় সত্যি বলো একটাও নাই? কয় একটাও নাই। কয় কি করে ফেললা? কয় বুঝিস নাই, তুই যে চিড়ে বাজা দিলি, ওই চিড়ে বাজা দিয়ে সুন্দরবনে চলে গেলাম। কয় তারপর? যখন রাত্র হলো একটা সুন্দরী গাছে উঠলাম, প্রায় 20-30 উঁচু। সুন্দরী গাছে উঠে 3 ডালের মাঝখানে বসে ওই যে গামছা দিয়ে কোমর বেঁধে ওই যে তোর চিড়ে ভাজা, ওই চিড়ে ভাজা খাচ্ছি, চাটাম ফেলছি, চিড়ে ভাজা খাচ্ছি, চাটাম ফেলছি। বউ কয় তারপর? কয় তারপর দেখি কি আমার গন্ধ পেয়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিচে এসে হাজির হয়েছে। বউ কয় ওরে বাবা, শুনেছি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সাংঘাতিক হিংস্র, তোমার ভয় করে নাই? সারামি কয় ভয় করবে না মানে? অত বড় ভাগ, 14 প্লেস জানিস, চিন্তা লাখ লাখায় 2.5 আর চোখ তো না যেন 3 ব্যাটারি টস। বউকে তাহলে বাঘ দেখে করলা কি, বাঁচলা কেন? হ্যাঁ, ওখানে করবো কি? অত বড় বাঘ, অত বড় টর্চ লাইটের ফোকাস দেখেই ভয়তে প্রস্তাব করে দিছে। বউকে তা তো দিতেই হয়, অত বড় সুন্দরবনের বাঘ প্রস্তাব না করলে কি হয়? বাঁচলা কোন কায়দায়? মার তোমার ঘরে নাই? ধরবে না মানে? ভাই কিভাবে বাঁচলা? সব যখন আমি ভয়তে প্রস্তাব করে দিচ্ছি, এখন দেখি কি বাঘ গাছ বাদ দিয়ে প্রস্তাবের ধারা বাইয়ে বাইয়ে উঠে আমারে খেতে চায়। বউ কয় ওরে বাবা, প্রস্তাবের ধারা বাইয়ে বাইয়ে তোমারে খেতে যাচ্ছে, বাঁচলা কি করি? ওইখানেই তো কায়দা। খালি খালি কি তোর স্বামী হয়েছি, বলে বাঁচলা কি করে? শোন, যখন দেখি বাঘ গাছ বাদ দিয়ে প্রস্তাবের ধারা বাইয়ে বাইয়ে উঠে আমারে খেতে যায়, কামড় দেয় দেয় ধরে ধরে, ঠিক এমন সময় প্রস্তাব কাটাপ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম। আর তারপর কয় বুঝিস নাই, বাঘ ওইখান থেকে দরাম করে পড়ে শীত হয়ে মরিয়ে গেছে। বউ কয় চাটাম ফেলাই আইছো না একটা জড়াই নিয়ে চলে আইছো?
তোমারই করি ঘটনা সাধারণ পেছনে আছে। তো যে ব্রাহ্মণ গায়ক যারা, ওদের ইতিহাস। আমরা ভারতবর্ষের সিন্ধু সভ্যতা গড়েছি এই নোংরা, আমরা মিথিলা সভ্যতা গড়েছি এই নোংরা, আমরা গয়ের সভ্যতা করেছি এই নোংরা। আমাদের সংস্কৃতি সব হাইজ্যাক করে নিয়ে আয়। ভারতবর্ষে 32খানা বিশ্ববিদ্যালয় গড়েছি কারা? আমরা, আমার পূর্বপুরুষ। আমরা ভাতের বিন্দু দেই গয়ায়, দেই না? হ্যাঁ, কেন দেই? ওটা ভাতের বিন্দু নয়, ওটা কি জানেন? স্বজাতি ভোজন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আমাদের মানুষকে গয়া সুর বানাইছে ওই বাউলরা। যদি খাঁটি ইতিহাস বলি আপনারা শুনবেন সকলেই। এই জন্য আমরা সেই নোংরা, সেই নবজাতি, ভারতবর্ষের সম্পদ স্রষ্টা জাতি। লোহা তৈরি করেছি আমরা, স্বর্ণ তৈরি করেছি আমরা, তাম্র বানাইছি আমরা, আমরা রূপা বানাইছি, আমরা ব্রঞ্জ করেছি, আমরা প্রস্তর শিল্প করেছি। ভারতবর্ষের যত উন্নতির ধারা সব হয়েছে আমাদের দ্বারা। ব্রাহ্মণরা কিছু করে নাই, ওরা কি পারে? মন্ত্র শিখাতে পারে। তাই পৈতা হয়েছে কবে? পৈতা খ্রিস্টপূর্ব 400 বছর আগে। কেন হলো? ওরা যখন মিশ্র হয়ে গেল, ওরা তো ভগবানের নাই সাথে বিয়ে করলো কাদের? আমাদের ঘরের মেয়ে জোর করে বিয়ে করে, জোর করে বিয়ে করে যখন সন্তান হলো মিশ্র হয়ে গেল। এখন যখন ওরা ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড ট্রিক্স, ওই একজনের ধর্ম ছিল, এই রুল করে যখন আমাদের মারতে যায়, ডিভাইড অ্যান্ড রুল, এই বিভিন্ন আমাদের ভাগ করে যখন মারতে যায়, তখন ওদেরও বংশ কিছুটা হয়। কেন? ওই যে মিক্স হয়ে গেছে। তোরা যে আমাদের লোক অন্ধকারে মারতে হলে আমরা তো চিনবো না, তোরা গলায় একটা সাদা কাপড় ঝুলাই নেই। ওই যে সাদা কাপড় ঝুলাইল, সেই থেকে পৈতা হলো, সেই হলো পৈতা। ওরা কোনো বীজ মন্ত্র মন্ত্র নয়, পরবর্তীকালে বীজ মন্ত্র বানাইছে। ওরে গায়ত্রী মন্ত্র, ওং মং থং কি কাটে কোষ্টা কয়। তাহলে কাশ্যপ মুনি কবে? তাহলে কি করে কৈশবের ছেলে নমস, তার ছেলে কে কুরবান কীর্তিমান, কি করে ওই 2500 বছর আগের পৈতা কি করে 2500 বছর পরে হয়? তুমি আমার কথা নেবা, সুন্দর করে জবাব দেবা, ইতিহাসে যেন ঠিক থাকে। এই নিবেদন রইল রাজেন্দ্র তোমায়। তাহলে চন্ডাল হলো। আমি অন্তরে বাড়ি ধারণা যাক, একঘাই আলোচনা করবো না। যদি ইতিহাস আলোচনার মধ্যে যাই, নীরবতা সহকারে থাকেন, সবাই ধৈর্য ধরে এই প্রশ্নের খাঁটি জবাব এক একটা করে দিতে চাই, তাতে রাত যত হয় হোক। ভক্ত 100 টাকা দিয়েছে, এক ভক্ত। ও পঙ্কজ, ঐতিহাসিক তত্ত্ব, এই তত্ত্বের আলোচনা তো হয় না। আর বাবাজি পঙ্কজ ঐতিহাসিক আলোচনা শুনে 100 টাকা দিলেন। ঠাকুর যেন তার মঙ্গল করেন, গুরু যেন কৃপা করে, শুধু এইটুকু প্রার্থনা। যাক, গান গান।